স্যার সম্ভবত 3 নাম্বার আলোচনায়। আচ্ছা দেখো আমরা ডট প্রোডাক্ট নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম। এখন আজকে এরপর থেকে আলোচনা হচ্ছে ডট প্রোডাক্টের দুই একটা টপিক আমাদের একটু আরো দুই একটা টপিক একটু আলোচনা করব, তারপরে আমরা ইনশাআল্লাহ ক্রস প্রোডাক্টে যাব। আজকে এখন আমরা আলোচনা করব উপাংশ ভেক্টর। মুসা যে আয়ত একক ভেক্টর জানতে চাইছো, এই আলোচনাটা এর সাথে আজকের এই আলোচনার পরে আবার এটা রিপিট হবে, মানে ব্যাপারটা আবার প্রাসঙ্গিকতাই আলোচনায় আসবে, কাজে ভালো করে শুনবা। উপাংশ একটা হচ্ছে উপাংশ এবং উপাংশ ভেক্টর। আচ্ছা একটা হলো অভিক্ষেপ, উপাংশ না, অভিক্ষেপ এবং উপাংশ ভেক্টর, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, যদি আমাদের পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর হয় যারা ধরো ও বিন্দুতে ক্রিয়া করতেছে, পি ভেক্টরকে আমরা ও এ দিয়ে এবং কিউ ভেক্টরকে আমরা ও বি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? এখন যদি আমরা এই পি ভেক্টরের শেষ প্রান্ত থেকে কিউ ভেক্টরের উপর লম্ব আঁকি, অথবা কিউ ভেক্টরের শেষ প্রান্ত থেকে পি ভেক্টরের উপর লম্ব আঁকি, ঠিক আছে? তাহলে এ থেকে এখানে লম্ব আঁকলে এটার নাম দিলাম এডি, আর বি থেকে ও এ এর উপর লম্ব আঁকলে এটার নাম দিলাম ও ই। এখন অভিক্ষেপ বলতে আমরা কি বুঝি, এটা তোমরা 9-10 এর আলোচনায় এই জিনিসটা তোমরা জানছো, আর সামান্তরিক সূত্রের সময় মনে হয় এটা নিয়ে একবার কথা হয়েছিল। অভিক্ষেপ বলতে আমরা বুঝবো যে কিউ এর উপর পি এর অভিক্ষেপ সমান হবে হলো ওডি। কিউ এর উপর পি এর অভিক্ষেপ সমান হচ্ছে ওডি, এবং ওডি ইকুয়ালস টু, যদি এই কোণটা আলফা হয়, ওডি ইকুয়ালস টু ও এ কজ আলফা, এন্ড ও এ ইকুয়ালস টু হচ্ছে পি ভেক্টরের মান। ও এ ইকুয়ালস টু হচ্ছে পি ভেক্টরের মান, সো শুধু পি লিখলাম, ভেক্টর চিহ্ন দিলাম না, কজ আলফা। তাহলে কিউ এর দিকে পি এর অভিক্ষেপ আমরা বলবো কিউ এর দিকে পি এর অভিক্ষেপ। কিউ এর দিকে না বলে আমরা কিউ এর উপর বলবো, অভিক্ষেপ বলতে উপর বলাটা মোর সিগনিফিকেন্ট হবে। কিউ এর উপর পি এর অভিক্ষেপ। অর্থাৎ কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের অভিক্ষেপ সমান হচ্ছে পি কজ আলফা, এবং এইটাকে আমরা আবার বলতে পারি পি কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ। আর ডট প্রোডাক্টের সংজ্ঞা অনুসারে পি কিউ কজ আলফাকে আমরা পি ডট কিউ বলতে পারি ডিভাইডেড বাই কিউ ভেক্টর। কিউ মানে হচ্ছে কিউ ভেক্টরের মান। তাহলে দেখা যাচ্ছে যে যার উপর অভিক্ষেপ চাই তার মান দিয়ে ভাগ করতে হবে ডট প্রোডাক্টকে। ঠিক একইভাবে আমরা ও ই কে আমরা বলতে পারবো পি এর উপর কিউ এর অভিক্ষেপ, অনুরূপভাবে আমরা বলতে পারবো পি এর উপর কিউ এর অভিক্ষেপ।
কিউ এর অভিক্ষেপ। স্যার পি কিউ কজ আলফা বাই কিউ কেন হলো? আচ্ছা, পি এর উপর কিউ এর অভিক্ষেপ হলো ঠিক একইভাবে পি কিউ কজ আলফা আচ্ছা স্যার, উপর বাই নিচে পি স্যার। হবে। বুঝতে পারছো? তুমি তো খুবই স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মানে প্রশ্ন করার আগে একটু দেখো, তারপরে চিন্তা করে প্রশ্ন করো। মানে প্রশ্নটা আগে নিজেকে করো, তারপরে না বুঝলে টিচারকে করো। আমি এই জন্য উত্তরটা একটু স্কিপ করতেছিলাম, ভাবতেছিলাম যে এটা তোমার বোঝা উচিত। তাহলে পি ডট কিউ ডিভাইডেড বাই পি ভেক্টরের মান, ঠিক আছে? তার মানে যার উপর অভিক্ষেপ তার মান দ্বারা ভাগ করতে হবে অভিক্ষেপ পাওয়ার জন্য। তাহলে এই অভিক্ষেপ জিনিসটাকে আমরা বলতেছি, অভিক্ষেপ একটি স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, অভিক্ষেপ অভিক্ষেপ একটি স্কেলার কোয়ান্টিটি ধরি আমরা, স্কেলার কোয়ান্টিটি। অভিক্ষেপ একটা স্কেলার কোয়ান্টিটি। এখন আমরা আসি উপাংশ। এখন ভেক্টরের ক্ষেত্রে আমরা কথাটা বলি উপাংশ। এটা মনে করো পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন আমরা যদি চাই পি ভেক্টরের উপাংশ বের করতে কিউ ভেক্টরের দিকে, মানে পি এর উপাংশ যেটা কিউ এর দিকে ক্রিয়া করে, তাহলে আমরা বলবো কিউ এর দিকে পি এর উপাংশ। কিউ এর উপাংশের মান, প্রথম কথা হলো কিউ এর দিকে পি এর উপাংশের মান কিন্তু হবে, এই কোণটা যদি আলফা হয় তাহলে এটা হবে পি কজ আলফা, পি কজ আলফা, এটা হলো মান। তাহলে সুতরাং উপাংশ সমান কি হবে? উপাংশ বলতে কিউ আমরা কজ আলফা। ভেক্টরকে বুঝবো, এখানে আমি ব্র্যাকেটে ভেক্টর কথাটা লিখতেছি। উপাংশ বলতে আমরা ভেক্টরকে বুঝবো। তাহলে যেহেতু কিউ এর দিকে, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই স্কেলার কোয়ান্টিটিটাকে আমাদের কি করতে হবে? একটা ভেক্টর কোয়ান্টিটি বানাইতে হলে কিউ এর দিকে একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। দ্যাট ইজ কিউ ভেক্টরকে যদি আমরা কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করি, কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে এটা একটা একক ভেক্টর। তাহলে এটা হলো উপাংশ ভেক্টর, উপাংশ ভেক্টর। এটাকে আমরা আবার একটু এভাবে করে লিখতে পারি যে এখানে আমরা পি কিউ কজ আলফা লিখলাম স্কেলার কোয়ান্টিটি, আর এই এই এইখানে লিখলাম কিউ ভেক্টর ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, অর্থাৎ কিউ এর মানের বর্গ, কারণ এখানে একটা অতিরিক্ত কিউ দিয়ে এখানে একটা অতিরিক্ত কিউ দিলাম, পি কিউ কজ আলফা। তাহলে এটা দাঁড়ালো এরকম যে পি ডট কিউ বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ ভেক্টর, স্যার পি ডট কিউ বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ ভেক্টর। এরকম জিনিসটা চেহারাটা একটু কমপ্লিকেটেড লাগে, কিন্তু আমরা এই চেহারাটা আমরা একটু দেখবো, কারণ উপাংশ ভেক্টর দেখো এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর কিউ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কিউ এর দিকে পি এর উপাংশ হচ্ছে পি ডট কিউ বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ ভেক্টর, পি ডট কিউ বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ ভেক্টর। একটা উদাহরণ দিই। হ্যাঁ বলো মুসা, বলো কি বলতে চাচ্ছিল? কিউ এর দিকে পি এর উপাংশের মান স্যার পি কিউ কজ আলফা হবে না? কেন? তুমি বলো কেন? কিউ এর দিকে পি স্যার এর উপাংশ মানে তো হচ্ছে এতটুকু, তো এতটুকু কি পি কিউ কজ আলফা না পি কজ আলফা? এই যে এখান থেকে এতটুকু, ধরো এটা যদি ও এ বি, এটা যদি ডি বলি তাহলে ওডি, তাহলে ওডি ইকুয়ালস টু কি? ওডি ইকুয়ালস টু, বা তুমি লিখো যে ওডি বাই পি ইকুয়ালস টু কজ আলফা না?
তাহলে এখান থেকে ওডি ইকুয়ালস টু কি, পি কজ আলফা। কি বুঝতে পারছো এখন? এটা তো ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই পি কজ আলফা, তাহলে উপাংশ ভেক্টর বলতে আমরা, যেহেতু উপাংশটা একটা ভেক্টর, যে ভেক্টরের দিক হবে কিউ ভেক্টরের দিকে, তাহলে কিউ ভেক্টরের দিকে একক ভেক্টর দিয়ে তাকে আমরা ভাগ করব। তাহলে কিউ ভেক্টরের দিকে একক ভেক্টর দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল এই, মানে এই কিউটা অতিরিক্ত দেওয়ার জন্য এখানে আমরা আরেকটা কিউ বসালাম। তাহলে পি কিউ কজ আলফা, তাহলে কিউ ভেক্টর ডিভাইডেড বাই এটা হয়ে গেল কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, মানে কিউ এর এখানে দিকে ভুল পি এর হয়েছে, উপাংশের মান। এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। আমরা না, ঠিকই তো আছে, এটা তো ঠিকই আছে, ঠিকই আছে, ভুল হয়নি, স্যার ভুল হয় নাই, ঠিকই আছে। দেখো কিউ বাই কিউ, কিউ এর মানে উপাংশ ভেক্টর বানালাম আমরা, কি করলাম, স্কেলার কোয়ান্টিটিতে কে একটা একক ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই কিউ বাই কিউ, কিউ ভেক্টর বাই কিউ হচ্ছে একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে পি কিউ কজ আলফা ডিভাইডেড বাই কিউ বাই কিউ, তাহলে এটা হচ্ছে উপাংশ ভেক্টর। ঠিক আছে, স্যার আমরা একক ভেক্টরকে স্যার গুণ করলে স্যার মানের কি স্যার কোনো পরিবর্তন হবে না স্যার? হ্যাঁ একক ভেক্টরের যেহেতু মান মানে যেহেতু এক, একক ভেক্টরের মান যেহেতু এক, তাহলে কোন স্কেলার কোয়ান্টিটিকে আমরা একক ভেক্টর দিয়ে গুণ করলে ওই কোয়ান্টিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, কিন্তু তার মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এটার মান হচ্ছে এক। তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, পি কজ আলফা একটা স্কেলার কোয়ান্টিটি, যেটাকে আমরা বলছিলাম এর আগে বলছিলাম যে এটা হচ্ছে আসলে অভিক্ষেপ, আর উপাংশ হচ্ছে একটা ভেক্টর। তাহলে কোন নির্দিষ্ট ভেক্টরের দিকে অপর ভেক্টরের উপাংশ বলতে আমরা একটা ভেক্টরকে বুঝবো, এবং সেই ভেক্টরটা আসলে অভিক্ষেপকে একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম, কিউ এর দিকে পি এর উপাংশ, কিউ এর দিকে, তাহলে এখন আমরা লিখবো, সুতরাং কিউ এর দিকে পি এর উপাংশ, কিউ এর দিকে পি এর উপাংশ হচ্ছে পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ স্কোয়ার কিউ। ঠিক আছে, আর ঠিক একইভাবে আমরা তখন লিখবো পি এর দিকে কিউ এর উপাংশ সমান পি ডট কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার পি। ঠিক আছে, লক্ষ্য করো এটা স্কেলার, এটা স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর, তার মানে উপাংশ হচ্ছে এরকম ভাবে আমরা ভেক্টর হিসাবে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ করি। দেখো, যে বলা হলো যে পি ভেক্টর ইকুয়ালস টু, মনে করো আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, কে ক্যাপ, আর কিউ ভেক্টর ইকুয়ালস টু 3 i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এরকম হচ্ছে পি কিউ দুইটা ভেক্টর। এখন আমরা বলবো কিউ এর দিকে, কিউ এর দিকে পি এর উপাংশ সমান পি ডট কিউ, যার দিকে তার মানের বর্গ দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে তাকেই নিতে হবে। এখন পি ডট কিউটা আমরা উপরে লিখে ফেলি, পি ডট কিউ হচ্ছে 1 ইন্টু 3, এটা হবে 3, 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 4, তারপরে 4 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1 মানে হচ্ছে আবারও মাইনাস 4, আর কিউ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু কিউ ভেক্টরটা সরাসরি লিখে ফেলবো, 3 i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখো সূত্রটা মনে রাখলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। তাহলে এখান থেকে 3 মাইনাস 8, এখানে হচ্ছে মাইনাস 5 ডিভাইডেড বাই 9, 5 হচ্ছে 14, 9 5 হচ্ছে 9 প্লাস 5 হচ্ছে 14, তার মানে মাইনাস 5/14 ইন্টু 3 i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এইভাবে আমরা
পি এর দিকে কিউ এর উপাংশ বের করতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, যে পি পারপেন্ডিকুলার টু কিউ হলে, পি পারপেন্ডিকুলার টু কিউ হলে এই উপাংশ কত হবে? উপাংশের মান সমান কি হবে? হ্যাঁ বলো। 0 হবে। কেন? কারণ তখন পি ডট কিউ ইকুয়ালস টু 0। ইয়েস, তাহলে পি পারপেন্ডিকুলার টু কিউ হলে উপাংশের মান 0। তার মানে যদি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হয় তাহলে একটার দিকে আরেকটার কোনো উপাংশ থাকে না। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে কি, আয়ত একক ভেক্টর কথাটা যখন আমরা আলোচনা করি, এই আয়ত একক ভেক্টর, তখন আমরা যেটা বলি সেটা হলো যে কোনো ভেক্টর, এটাকে যদি আমরা এরকম ভাবে একটা আয়তক্ষেত্রের কর্ণ বলে বিবেচনা করি। দেখো, কোন একটা ভেক্টর ছিল, যে ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এটাকে যদি আমরা আয়তক্ষেত্রের কর্ণ বলে বিবেচনা করি, তাহলে এটার দুইটা স্বাধীন উপাংশ পাই আমরা। এটাকে আমরা স্বাধীন উপাংশ এই জন্য বলতেছি, সেটা হলো এই উপাংশের সাথে এই উপাংশের, মানে এইটার উপর এটার কোনো উপাংশ থাকবে না, আবার এটার উপর, যেমন স্বাধীন উপাংশের একটার নাম দিলাম আমরা পি এক্স আর একটার নাম দিলাম পি ওয়াই। ঠিক আছে, এরকম এক্স ওয়াই একটা আয়তক্ষেত্রের কর্ণ বরাবর যদি মানে আয়তক্ষেত্রের কর্ণ বিবেচনা করে যদি আমরা দুইটা উপাংশ চিন্তা করি আর কি, যে দুটা উপাংশ মিলে পি ভেক্টরটা হবে। কারণ দেখো, ত্রিভুজ বিধি অনুসারে পি এক্স আর এই পি ওয়াইটাকে আমরা আবার এখানে ড্র করতে পারবো, পি ওয়াই, এটাকে আবার পি ওয়াই ড্র করতে পারবো, তাহলে পি এক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিন্তু পি হবে। এখন এই যে আমরা পি এক্স আর পি ওয়াই নিলাম, আমরা যদি এই বরাবর একক ভেক্টর বিবেচনা করি, তাহলে এই ভেক্টর গুলোকেই বলা হয় আয়ত একক ভেক্টর। বুঝতে পারছো? এই জন্য এটাকে আমরা আয়ত একক ভেক্টর বলি। অর্থাৎ দ্বিমাত্রিকে আমরা এরকম পি এক্স পি ওয়াই দুইটা আয়ত একক ভেক্টর চিন্তা করতে পারি। যখন আমরা ত্রিমাত্রিকে চিন্তা করব তখন এরকম আরেকটা লম্ব রেখা এভাবে আমরা চিন্তা করি, এরকম জেড এক্সিস চিন্তা করে, সেখানে আবার তিনটা আয়ত একক ভেক্টর, এবং এইগুলাকেই আমরা নাম দেই, এটার নাম দেই আই, এটার নাম দেই জে, এবং যদি আবার থার্ড ডাইমেনশন থাকে তাহলে থার্ড ডাইমেনশনের জন্য আমরা আবার এটাকে আমরা কে নামে আয়ত একক ভেক্টর বলি। তো এই আয়ত একক ভেক্টর গুলোর বৈশিষ্ট্য হচ্ছে, যেটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আগেও আমরা বলছি, আই ডট আই ইকুয়ালস টু জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে হবে ইকুয়ালস টু হবে 1। কারণ যেহেতু ডট প্রোডাক্ট বলতেছি, কাজে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, তাহলে এদের মান হবে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি যাদের মানের গুণফল এবং মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলে cos 0 ইকুয়ালস টু 1, কাজে আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়ালস টু 1 হবে। আবার যখন আমরা আই এর সাথে অন্য কোনো ভেক্টরের ডট করব আর কি, অন্য কোনো আয়ত একক ভেক্টরের ডট প্রোডাক্ট করব, তখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে আই ডট জে এবং জে ডট কে এবং কে ডট আই ইকুয়ালস টু 0 হবে। এখন ঠিক এর উল্টাটাও 0 হবে। হ্যাঁ, যেমন আমরা একটা কথা মনে হয় আগে বললেও সেভাবে আবার একটু রিপিট করতেছি, পি ডট কিউ ইকুয়ালস টু আমাদের কিউ ডট পি হয়, পি ডট কিউ ইকুয়ালস টু কিউ ডট পি হয়। কেন? কারণ পি ডট কিউ বলতে আমরা পি কিউ কজ আলফা বুঝি, পি কিউ কজ আলফা বুঝি, আর কিউ ডট পি বলতে যদি আমরা কিউ পি কজ আলফা বুঝি,
তাহলে বুঝতেই পারতেছো পি কিউ আর কিউপি একই জিনিস, কারণ দুইটা স্কেলার কোয়ান্টিটি যদি আমরা আগে পরে গুণ করি তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে পি ডট কিউ ইকুয়ালস টু কিউ ডট পি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে এই বিনিময় বিধিটা মেনে চলে, এবং এই জন্য আই ডট জে যা হবে জে ডট আইও তাই হবে, এবং সবটাই 0 হবে। এই হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের ইয়ে। তো এখন ডট প্রোডাক্টের সাহায্যে তাহলে আমরা এখন কি শিখলাম, কয়টা জিনিস জানলাম দেখো। প্রথম যেটা ছিল সেটা হলো যে ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা অভিক্ষেপ বের করতে পারি, কোন ভেক্টরের উপর অপর ভেক্টরের অভিক্ষেপ বের করতে পারি। তো অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার মান, অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি বলে এটা দেখো পি কিউ কজ আলফা, মানে পি ভেক্টরের কিউ ভেক্টরের উপর পি এর অভিক্ষেপ হলো পি কজ আলফা। তো পি কজ আলফা এখানে একটা এক্সট্রা কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা পি কিউ কজ আলফা হয়ে গেল। তাহলে পি কিউ কজ আলফা বাই কিউ, পি কিউ কজ আলফাকে আমরা ডট প্রোডাক্ট লিখতে পারলাম। তাহলে এখানে মনে রাখার জন্য ব্যাপারটা হচ্ছে যে যার উপর অভিক্ষেপ তুমি বের করবা, হ্যাঁ পি এর উপর অভিক্ষেপ বের করলে পি এর মান দিয়ে অপর দুই ভেক্টরের পি এর মান দিয়ে ভেক্টর দুইটা ডট প্রোডাক্টকে ভাগ করতে হবে। অর্থাৎ যার উপর অভিক্ষেপ তার মান দিয়ে ডট প্রোডাক্টকে ভাগ করলে আমরা অভিক্ষেপ পাবো আর কি। এরপরে হচ্ছে উপাংশ, উপাংশ ভেক্টরের উপাংশ, ভেক্টরের উপাংশ হচ্ছে একটা ভেক্টর। হ্যাঁ ভেক্টরের উপাংশ হচ্ছে একটা ভেক্টর, মানে যা ভেক্টর তাকে অংশ করলে সেটাও একটা ভেক্টর হবে, এই জন্য উপাংশ একটা ভেক্টর। তো উপাংশ ভেক্টর বলে উপাংশ ভেক্টর কোয়ান্টিটি যখন আমরা বের করব তখন আমরা অভিক্ষেপটাকে ভেক্টর বানাবো। ওই আগের মতো অভিক্ষেপই বের করতেছি পি কজ আলফা, কিন্তু সেই অভিক্ষেপটাকে ভেক্টর বানানোর জন্য যেটা করব, যার উপর উপাংশ যে ভেক্টরের দিকে উপাংশ সেই ভেক্টরের দিকে একক ভেক্টর দিয়ে ভাগ করবো। তো ভাগ করলে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা এই ফর্ম আসে, পি ডট কিউ বাই কিউ স্কোয়ার কিউ অথবা পি ডট কিউ বাই পি স্কোয়ার পি। এই হচ্ছে আমাদের উপাংশ। এরপর উপাংশের মান পরস্পর 90 ডিগ্রি হলে শূন্য। তারপরে আমরা আয়ত একক ভেক্টর সম্পর্কে আরেকটু আলোচনা রিপিট করলাম। এখন এই মোটামুটি ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কিত আলোচনা আমাদের এখানে, মানে এখানে আমি শেষ করতে পারি। তবে আমার মনে হয় যেহেতু এগুলো করলাম, আমরা দু একটা উদাহরণ নিয়ে কথা বলতে পারি। যেমন বলা হলো, বলো। স্যার দুইটা ভেক্টরের গুণে স্যার স্কেলার হলো, স্যার দুইটা ভেক্টরের গুণে স্যার ভেক্টর হলো। জি ভেক্টর হবে, সেটা আমরা পরবর্তী টপিকে আসবে। দুইটা ভেক্টরের গুণফল যে ভেক্টর হয় সেটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট আমরা এখনো শুরু করি নাই, দেখি আজকে ক্রস প্রোডাক্টের ইন্ট্রোডাকশনটা দিব। এখন ডট প্রোডাক্টের উপর আমরা দুই একটা এক্সাম্পল একটু নিয়ে কথা বলি। যেমন আমরা ওই যেমন বলা হলো যে ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা আর কি করতে পারি। হুম হুম আচ্ছা, যেমন বলা হলো যে এবি ভেক্টর ইকুয়ালস টু এবি ভেক্টর ইকুয়ালস টু 2 i cap প্লাস 5 j cap মাইনাস 3 k cap। ঠিক আছে, এরপর BC vector equals to I cap plus 2 j cap plus k cap। এখন আমাকে যদি বলে যে কোণ ABC equals to কত, এটা বের করতে বলা হলো। যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায়, কিন্তু যদি এরকম ভাবে AB আর BC ভেক্টর দেওয়া থাকে তাহলে কোণ ABC বের করতে হবে। তো এটার জন্য আমরা একটু কাজ করব, আমরা একটু ছবি আঁকবো। তাহলে আমাদের
এটা হলো এ বি ভেক্টর প্রথম আঁকলাম, মনে করো প্রথম আমরা এ বি ভেক্টরকে আঁকি আগে। ধরো এটা হলো আমাদের এ বি ভেক্টর, এ বি ভেক্টর। এখন যেহেতু বলছে বিসি ভেক্টর, তাহলে বিসি ভেক্টর এরকম ভাবে কোথাও হবে, মানে বি থেকে শুরু হবে এবং সি বিন্দু এখানে কোথাও হবে। এটা হচ্ছে বিসি ভেক্টর, এটা হলো বিসি ভেক্টর। এখন এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আমরা যদি চিন্তা করি, বলতো এবি এবং বিসি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে এখানে আমরা ছবি আঁকবো হলো এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে কোণ এ বি সি বের করতে বলছে। কোণ এ বি সি বের করতে বলছে, অর্থাৎ কোণ এ বি সি। তাহলে এই কোণটা বের করতেছে, এই কোণটা বের করতে বলছে। কোণ এ বি সি সমান হচ্ছে আলফা। এখন দেখো যে আমরা যদি এবি ভেক্টর, হ্যাঁ, এখন আমরা যদি এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণের কথা বলি, এবি এবং বিসির মধ্যবর্তী কোণের কথা যদি বলি, সেটা কিন্তু এটা, তাই না? এই হলো আমার এবি ভেক্টর, এবি ভেক্টর হচ্ছে এইদিকে। তাহলে এবি এবং বিসি এর মধ্যবর্তী কোণ কিন্তু এটা, এই কোণটা থেটা। এবি এবং বিসি এর মধ্যবর্তী কোণ কিন্তু থেটা। তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে ওই যে ডট প্রোডাক্টের নিয়ম দিয়ে মধ্যবর্তী কোণ বের করে তা 180 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তাহলে কোণ এবিসি ইকুয়ালস টু, কোণ এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস থেটা। ঠিক আছে? তাহলে এখন থেটা ইকুয়ালস টু কস ইনভার্স, যেটা আমরা বের করি সেটা হলো এবি ডট বিসি, এবি এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী ডট প্রোডাক্ট কস ইনভার্স, এই যে এবি এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাকে কি করতে হবে, তাদের মান দিয়ে ভাগ করতে হবে। এবি এর মান ইন্টু বিসি এর মান। তাহলে এখান থেকে কস ইনভার্স এবি ডট বিসি, এবি ডট বিসি হচ্ছে 2 প্লাস 10 প্লাস, প্লাস না এখানে মাইনাস হবে, মাইনাস 3 ডিভাইডেড বাই এবি এর মান, এবি এর মান হচ্ছে স্কোয়ার রুট অফ 2 প্লাস 25 প্লাস 9, 2 প্লাস 25 প্লাস 9 divided by square root of 1 plus 4 plus 1, 1 plus 4 plus 1। তাহলে এখান থেকে আমরা পাবো cos ইনভার্স 2 plus 10 হচ্ছে 12, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে, আর এখানে হচ্ছে 9 আর 2 হচ্ছে 11, এটা রুট ওভার 36, এটা হয়ে যাবে 6, তাই না? 11 36, এটা হয়ে যাবে 25 প্লাস এটা 36, আর এটা হচ্ছে 4 আর 2 হচ্ছে 6, তার মানে 6 রুট ওভার 6। ঠিক আছে? তাহলে এটাকে 3 দিয়ে ডিভাইড করলে cos ইনভার্স, 3 দিয়ে ডিভাইড করলে 3 ডিভাইডেড বাই 2 রুট ওভার 6, 3 ডিভাইডেড বাই 2 রুট ওভার 6, এই আর কি। রুট ওভার 6 কে আবার রুট ওভার 2, যাই হোক আমরা এরকম cos ইনভার্স 3 ডিভাইডেড বাই 2 রুট ওভার 6। তাহলে এখান থেকে থেটার মান বের করব, বের করে এখন লিখবো সুতরাং কোণ এবিসি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এখানে থেটার যে মান সে মানটা বসাবো, এটা অ্যান্সার। বুঝতে পারছো? তো এরকম ভেক্টর মানে এরকম আই জে কে দিয়ে ভেক্টর প্রকাশ করলেও অনেক সময় এরকম কোণ মেনশন করে দিয়ে যদি কোণের মান বের করতে বলা হয়, তখন এরকম একটু জ্যামিতিটা চিন্তা করতে হবে, না হলে এটা ভুল হবে। কেউ কিন্তু এটা এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণ সরাসরি ডট প্রোডাক্ট দিয়ে বের করে ফেললো, সেটা না, এখানে কোণটা মেনশন করে বলছে। আমাদের যদি বলতো যে এবিসি, বলতো যদি এবিসি কোণের মান বের করতে হবে, হ্যাঁ, তো এবিসি কোণের মান কিন্তু আমাদের সরাসরি ডট প্রোডাক্ট থেকে এভাবে পাওয়া যাবে না।
ঠিক আছে, এটা একটু এই ডট প্রোডাক্ট দিয়ে কোণের মান নির্ণয়ের একটু ক্রিটিক্যাল অঙ্ক, এরকম ভাবে একটু ঝামেলা করা যায় অঙ্কের মধ্যে। তারপরে দেখো বলল যে কোন বল অনুভূমিক দিকে 4 নিউটন এবং উলম্ব দিকে 7 নিউটন প্রয়োগ করলে, আচ্ছা এখন বলল এম, আচ্ছা কোন বস্তু, একটি বস্তুর অনুভূমিক সরণ 5 মিটার এবং উলম্ব সরণ 7 মিটার হলো। এখন কাজের পরিমাণ নির্ণয় করো। এরকম ভাবে একটা অঙ্ক বলা হলো। তাহলে এখানে আমরা লিখব, এখানে 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 বল এফ ভেক্টর ইকুয়ালস টু, আমরা লিখব অনুভূমিক দিকে 4 নিউটন, তাহলে 4 আই ক্যাপ প্লাস উলম্ব দিকে 7 নিউটন, 7 জে ক্যাপ, এত নিউটন। আচ্ছা, তারপর হচ্ছে অনুভূমিক সরণ, টি ভেক্টর ইকুয়ালস টু অনুভূমিক দিকে হচ্ছে 5 মিটার, 5 আই ক্যাপ, আর উলম্ব দিকে হচ্ছে 7 মিটার, 7 জে ক্যাপ মিটার। এখন আমরা লিখব কাজ W ইকুয়ালস টু, W তো ভেক্টর না স্কেলার, W ইকুয়ালস টু F ডট ডি, F ডট ডি। তাহলে F ডট ডি হলে কি হবে, 4 ইন্টু 5 হচ্ছে 20 প্লাস 7 ইন্টু 7 হচ্ছে 49 জুল, ঠিক আছে, ইকুয়ালস টু 69 জুল। বুঝতে পারছো? তাহলে এইভাবে বল এবং সরণ আয়তাকার মানে আয়ত একক ভেক্টরের মাধ্যমে বল এবং সরণকে প্রকাশ করা যাবে, এরকম ভাবে বল সরণের ডেসক্রিপশন থাকতে পারে। সেক্ষেত্রে বল এবং সরণকে আমরা ভেক্টর ফর্মে লিখে আমরা সেখান থেকে কাজের মান বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই যে ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে যে আলোচনাগুলো করলাম, মুসা তুমি কি আছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন বলো যে ডট প্রোডাক্টের উপর তোমরা বইতে আরো কিছু উদাহরণ পাবা, বইয়ের উদাহরণগুলো অবশ্যই করবা, কোনো সমস্যা থাকলে এরপরে তোমরা আমাকে জিজ্ঞেস করবো আর কি ডট প্রোডাক্টের উপর। তা আজকে আমি ক্রস প্রোডাক্টের ডেফিনেশনটা দিয়ে আজকের ক্লাস শেষ করব। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট যে ভেক্টরের ভেক্টর গুণফল, ভেক্টর গুণন, ভেক্টরের ভেক্টর গুণন, যে পি এবং কিউ দুটি ভেক্টর হলে আমরা এরকম ভাবে একটা গুণফলকে ডিফাইন করি, পি ক্রস কিউ, এরকম ক্রস চিহ্ন দিই, পি ক্রস কিউ দ্বারা তাদের ভেক্টর গুণকে প্রকাশ করা হয়, ভেক্টর গুণন প্রকাশ করা হয়, প্রকাশ করা, প্রকাশিত, ঠিক আছে।
ভেক্টর গুণন প্রকাশিত, এবং পি ক্রস কিউ ইকুয়ালস টু লেখা হয় পি কিউ সাইন আলফা, এটা হচ্ছে তার মান, এবং এর সাথে আমরা একটা একক ভেক্টর ইটা, এটাকে আমরা ইটা পড়ি, ইটা, এটা একটা একক ভেক্টর ইটা দ্বারা গুণ করা হয়। কারণ যেহেতু আমরা বলছি পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন আলফা, তাহলে আবার বলছি যে এটা হচ্ছে একটা ভেক্টর গুণ, কাজে এই পি কিউ সাইন আলফা তো একটা স্কেলার মান, এই স্কেলার মানকে ইটা দ্বারা প্রকাশ করলে পি ক্রস কিউ এর ভেক্টর গুণফল প্রকাশিত হয়। আচ্ছা, এখন এই ইটা এবং পি ক্রস কিউ এর দিক কিভাবে আসে বা কেন সাইন আলফা আসে, এই জিনিসটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, আমরা আমাদের বাস্তব জীবনের প্রয়োগ করা হয় এরকম কিছু ভেক্টর নিয়ে কথা বললে, আমরা মানে এরকম কিছু কোয়ান্টিটি নিয়ে যদি কথা বলি, তো এটার প্রয়োজনীয়তাটা কিছুটা বোঝা যাবে। যেমন মনে করো এটা একটা লাঠি, যে লাঠিটাকে এখানে একটা কবজা দিয়ে, মনে করো টেবিলের মধ্যে এখানে একটা কবজা দিয়ে বা একটা স্ক্রু দিয়ে বা একটা পিন দিয়ে একটা লাঠিকে ঘোরানো যাবে এরকম ভাবে তুমি এটাকে আটকে রাখছো। এরপর তুমি এই জিনিসটাকে এইভাবে একটা বল দিয়ে এই জিনিসটাকে ঘোরাবা। তো এইভাবে বল দিয়ে যদি জিনিসটাকে এভাবে ঘোরাও, ঠিক আছে, তাহলে বা তুমি এরকম চিন্তা করো যে তোমরা যখন দরজা খোলো বা বন্ধ করো, তখন দরজার এটা হলো মনে করো দরজার কবজার পজিশন, এবং দরজাকে খোলা বা বন্ধ করার জন্য মনে করো তুমি এই পয়েন্টে এই পজিশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো। এটা হচ্ছে আমি একটা দরজার ক্রস সেকশন দেখাচ্ছি। দরজা তো মূলত এরকম দরজা, আমরা এরকম উপর দিক থেকে তাকালে দরজার ক্রস সেকশনটা আমরা দেখতেছি, ক্রস সেকশনের মধ্যে আমরা এইভাবে করে ফোর্স প্রয়োগ করে দরজাটাকে আমরা খুলি বা বন্ধ করি। তো তোমরা দেখবা যে দরজাকে খোলার জন্য বা বন্ধ করার জন্য বল প্রয়োগ করার ক্ষেত্রে এই ডিস্টেন্সটা যত বেশি হয়, এই ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি কবজা থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা বেশি হলে হ্যাঁ দরজাটা খোলা বা বন্ধ করা সহজ হয়। তাহলে এই যে দরজা খোলা বা বন্ধ করার সহজ হওয়ার যেই ব্যাপারটা, সেটাকে আমরা কোনো একটা কোয়ান্টিটি হিসাবে বিবেচনা করি, মানে এটাকে আমরা বলি ঘূর্ণন প্রবণতা। ঘূর্ণন প্রবণতা অর্থাৎ বল প্রয়োগ করে আমরা কোনো একটা জিনিসকে ঘোরাবো, একটা অক্ষের চারদিকে ঘোরাবো। তাহলে এই ঘূর্ণন প্রবণতাটাকে আমরা একটা নাম দিলাম, যেটা নাম দিলাম টি। এখন এই টি স্কেলার না ভেক্টর এটা আমরা এখন বলবো না, এটা নাম দিলাম টি। এখন টিটা যত আর কাছাকাছি, মানে আর যত দূরে হবে, এই কবজা থেকে নিয়ে শুরু করে এই আর এর মান যত বেশি হবে, টিটা তার সাথে প্রপোর্শনাল হয়, টি ইজ প্রপোর্শনাল টু আর। এরপর আমরা দেখব যে এই যে বলটা আমি প্রয়োগ করি, টিটা এই বলের বলের মানে টি ইজ প্রপোর্শনাল টু হয় বলের মান, বল যত বেশি হবে ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। আর আরেকটা জিনিস হয় হচ্ছে, মানে এখানে আমি যত বেশি বল প্রয়োগ করব দরজাটার ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। তাহলে টি প্রপোর্শনাল টু আর, টি প্রপোর্শনাল টু এফ। এরপরে আরেকটা জিনিস হলো যে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি থেটা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি থেটা, আমরা দেখব কি যে এই থেটার মান যখন, মানে আমি যদি এইভাবে করে দরজার উপর বল প্রয়োগ করি, তাহলেই আমরা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাই খারাপ হবে। আর এই অ্যাঙ্গেলটা কমাতে থাকলে অ্যাডভান্টেজ সবচেয়ে কম হয়। তাহলে খারাপ ভাবে সবচেয়ে বেশি হয়, আর এরকম কমাতে থাকলে যখন একদম 0 ডিগ্রিতে আসবে, তখন মানে মনে করো তুমি দরজাকে খোলা বা বন্ধ করার জন্য যদি তুমি দরজা বরাবর এইরকম ভাবে ধাক্কা দাও, তাহলে কি দরজা খুলবে বা বন্ধ হবে? খুলবেও না, বন্ধ হবে না।
মানে এই এফ এর মানটা, এই অ্যাঙ্গেলটা যদি তুমি কমাও তাহলে কোনো প্রভাব পড়বে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে থেটাটা এখানে কাজ করে সে থেটাটার সাথে সরাসরি সম্পর্কিত না, মানে লম্বভাবে মানে 90 ডিগ্রিতে এই মানটা ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান সর্বোচ্চ হয়। তাহলে এখানে আমরা এটা দেখব যে টি ইজ প্রপোর্শনাল টু সাইন থেটা, অর্থাৎ থেটার মান না, সাইন থেটার মানের সাথে এই টি এর সম্পর্ক। সাইন থেটা যত বেশি হবে টি এর মান তত বেশি হবে। তাহলে এই তিনটা জিনিসকে একসাথে করে আমরা লিখতে পারি টি ইজ প্রপোর্শনাল টু, হ্যাঁ, এফ আর সাইন থেটা। টি ইজ প্রপোর্শনাল টু এফ আর সাইন থেটা। এখানে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে যদি লিখি টি ইজ প্রপোর্শনাল টু টি ইকুয়ালস টু কে ইনটু এফ আর সাইন থেটা। এখন আমরা এই পুরো জিনিসটাকে বলতেছি ঘূর্ণন প্রবণতা। এখন ঘূর্ণন প্রবণতাকে আমরা একটা ঘূর্ণন প্রবণতার একক সংজ্ঞায়িত করতে পারি আমরা এরকম ভাবে যে যদি থেটার মান 90 ডিগ্রি হয় তাহলে এই মানটা 1 হয়ে যায়। তখন একক বল এবং একক দূরত্বে এখান থেকে একক দূরত্বে একক বল 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে যে ঘূর্ণন প্রবণতা তৈরি হবে সেটাকে যদি আমরা এক একক বলি, তখন আমরা টি ইকুয়ালস টু 1, টি এর মান 1 বললাম, তাহলে সেক্ষেত্রে টি ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু কে ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1। তাহলে এখান থেকে কে ইকুয়ালস টু 1 বানাই ফেলতে পারি এবং ফাইনালি আমরা টি ইকুয়ালস টু লিখতে পারি এফ আর সাইন থেটা, এফ আর সাইন থেটা। এখন দেখো কাজের ক্ষেত্রে আমাদের বল এবং সরণ বলে একটা জিনিস ছিল, বল এবং দূরত্ব ছিল। তো ঘূর্ণন প্রবণতার ক্ষেত্রেও বল এবং দূরত্বের ব্যাপারটা আসতেছে, কিন্তু কাজের ক্ষেত্রে বিষয়টা ছিল কস থেটা দিয়ে, কিন্তু ঘূর্ণন প্রবণতার ক্ষেত্রে বিষয়টা আসতেছে সাইন থেটা দিয়ে। ঠিক আছে, এখন এই ঘূর্ণন প্রবণতাটাকে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি হিসাবে বিবেচনা করব, কারণ বল এবং সরণের গুণফল এবং কস থেটা থেকে আমরা যেই কাজ পাই, মানে আমরা যেটা বলছি যে এফ ডি কস থেটা থেকে আমরা কাজের মান পাই। এখন দেখো কস থেটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে থেটা তুমি প্লাস মাইনাস যাই বলো না কেন কস থেটার মান কিন্তু সেম থাকে, কিন্তু তুমি যদি থেটার মান যদি তুমি এইদিকে পজিটিভ চিন্তা করো তাহলে সাইন থেটার মান পজিটিভ হয়, কিন্তু থেটার মান যদি নেগেটিভ চিন্তা করো তখন সাইন থেটার মান নেগেটিভ হয়। তাহলে কস থেটা এবং সাইন থেটার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম হয় না, এই জিনিসটা আমরা বুঝলাম। তো এখন আমরা এইখানে এই জিনিসটাকে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি হিসাবে বিবেচনা করব। এই ভেক্টর কোয়ান্টিটিকে টি ভেক্টর দিয়ে আমরা এফ আর সাইন থিটাকে এরকম ভাবে লিখব, আর ক্রস এফ লিখব, আর ক্রস এফ। এখন আর ক্রস এফ যদি আমরা লিখি তখন আমরা একটু নেক্সট পেজে যাচ্ছি। এখান থেকে এখান পর্যন্ত এটা বললাম আর ভেক্টর, আর এইভাবে এফ ভেক্টর ক্রিয়া করতেছে। তাহলে এটা হচ্ছে এফ ভেক্টরের দিক আর এটা হচ্ছে আর ভেক্টরের দিক, তাহলে এই কোণটা হচ্ছে থেটা, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর, মানে দুইটা ভেক্টর এই বিন্দুতে ক্রিয়া ছেদ করলো। তাহলে আমরা বলতেছি আর ক্রস এফ ইকুয়ালস টু ইটা আর এফ সাইন থেটা, আর এফ সাইন থেটা। এখন এই যে ইটার দিকটা, এই ইটার দিকটাকে ডেসক্রাইব করা হয় এরকম ভাবে যে এই ঘূর্ণন প্রবণতাটাকে আমরা বলবো যদি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, মনে করো তুমি যদি তোমার হাতের তর্জনী গুলাকে এই দিকে দেখাও, দেখায় এই বোর্ডের উপরেই, এই বোর্ডের উপরে যদি তুমি হাত রেখে ডান হাতের তর্জনীকে এদিকে দেখাও তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলি বোর্ড থেকে বাইরের দিকে আসবে, বোর্ড থেকে বৃদ্ধাঙ্গুলি বাইরের দিকে আসবে। কিংবা তুমি যদি এরকম চিন্তা করো, মনে করো এটা একটা প্লেন, এটা একটা তল, এই তলের মধ্যে যদি তুমি এইভাবে একটা স্ক্রু আছে চিন্তা করো, একটা স্ক্রু, একটা স্ক্রুকে যদি তুমি ঘোরাও, তো স্ক্রুকে যদি তুমি ঘোরাও, ঘোরাইলে তুমি যদি বাম দিকে ঘোরাও, তুমি যদি বাম দিকে ঘোরাও তাহলে স্ক্রুটা উপরের দিকে উঠবে, আর যদি তুমি ডান দিকে ঘোরাও স্ক্রুটা নিচের দিকে যাবে। তুমি রাইট হ্যান্ড রুল যদি আমরা ড্র করি, এটাকে আমরা ডানহাতি বিধি বলি। তোমরা মনে হয় এই ডানহাতি বিধিটা 9-10-এ ওই যে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দিক বিবেচনা করতে গিয়ে, আসলে এখানে ছবি আঁকাটা একটু মুশকিল,
আমরা এইভাবে বৃদ্ধাঙ্গুলি আঁকি, বৃদ্ধাঙ্গুলি এঁকে এরকম ভাবে হাতের অন্যান্য আঙ্গুলগুলো দেখাইলাম। এই তাহলে এই বৃদ্ধাঙ্গুলির দিকটা হচ্ছে ক্রস প্রোডাক্টের ইটা একক ভেক্টরের দিক, আর এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের দিক। অর্থাৎ আর এর সাথে এফ ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে এটার ক্রস প্রোডাক্টের দিকটা হবে এটার সাথে লম্ব দিকে, ডানহাতি বিধি অনুসারে লম্ব দিকে। তাহলে আর ক্রস এফ ইকুয়ালস টু ইটা আর এফ সাইন থিটা দ্বারা আমরা আর এবং এফ ভেক্টরের ক্রস প্রোডাক্টকে বুঝবো। এবং এই এক্সাম্পলটা দিয়ে আমরা বুঝালাম যে এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করে ঘোরানোর চেষ্টা করি, কোনো একটা অবলম্বনের চারপাশে বা কোনো একটা ফিক্সড পয়েন্টের চারপাশে ঘোরানোর চেষ্টা করি, তখন ওই ঘোরানোর চেষ্টা প্রবণতা যেটা বা ঘূর্ণন প্রবণতা যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে আসলে টর্ক, এটা আমি এতক্ষণ বলি নাই। তো এটাকে আমরা বলি ঘূর্ণন বল বা ঘূর্ণন প্রবণতা। ঘূর্ণন বল, টর্ককে আমরা ঘূর্ণন বলও বলি, যে বলের কারণে একটা কিছু ঘুরবে। হ্যাঁ, তো এই ঘূর্ণন বলকে আমরা বলি টর্ক, এবং এই ঘূর্ণন বলের দিক হচ্ছে এই আর হচ্ছে অবস্থান ভেক্টর, কোন বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর। এই অবস্থান ভেক্টরকে ওই বিন্দুতে ক্রিয়ারত বলের ক্রস প্রোডাক্ট দ্বারা আমরা চিহ্নিত করি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তাহলে এখন ইন জেনারেল পি এবং কিউ যদি দুইটা ভেক্টর হয়, তাহলে দুটি ভেক্টর হলে আমরা লিখতে পারবো পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন আলফা বা পি কিউ সাইন থেটা, যদি তাদের মধ্যবর্তী কোণ মানে কোণ আমরা বলবো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ সমান থেটা হলে আমরা লিখবো পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থেটা। আর এখানে আমরা একটা একক ভেক্টর দিব, যে একক ভেক্টর এটা একটা একক ভেক্টর যার দিক ডানহাতি বিধি অনুসারে নির্ণীত, ডানহাতি বিধি অনুসারে নির্ণীত। এই হচ্ছে আমাদের ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তো এখানে একটা জিনিস একটু আমরা দেখি, সেটা হলো এটা তো একটা একক ভেক্টর। তো যদি আমরা বলি পি ক্রস কিউ, তাহলে পি এর সাথে কিউ এর কোণ যা বোঝায়, যদি আমরা বলি কিউ ক্রস পি, তাহলে কিন্তু কিউ এর সাথে পি এর কোণ কিন্তু তার বিপরীত কোণ হয়। তখন আমরা বিপরীত কোণটা যদি আমরা এরকম ভাবে লিখি, পি কিউ ইটা লিখলাম একক ভেক্টর, সাইন থেটার জায়গায় যদি আমরা সাইন মাইনাস থেটা লিখি, তাহলে দেখো ব্যাপারটা হয়ে যাচ্ছে ইটা পি কিউ সাইন থেটা, কারণ সাইন মাইনাস থেটা ইকুয়ালস টু মাইনাস সাইন থেটা। অর্থাৎ পি ক্রস কিউ যা হবে কিউ ক্রস পি তা হবে না। তার মানে আমাদের ডট প্রোডাক্টে ব্যাপারটা ছিল যে ডট প্রোডাক্ট বিনিময় বিধি মেনে চলে, কিন্তু ক্রস প্রোডাক্ট বিনিময় বিধি মেনে চলে না। ইন জেনারেল আমরা বলবো যে ক্রস প্রোডাক্ট বিনিময় বিধি মেনে চলে না। পি ক্রস কিউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কিউ ক্রস পি। এই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের ডেফিনেশন। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব ক্রস প্রোডাক্টের ডেফিনেশন পর্যন্ত। হ্যাঁ বলো মুসা, বলো প্রশ্ন বলো। বিপরীত ভেক্টর তাহলে স্যার পি ক্রস কিউ এর বিপরীত ভেক্টর হচ্ছে কিউ ক্রস পি, রাইট। পি ক্রস কিউ এর বিপরীত ভেক্টর হচ্ছে কিউ ক্রস পি, ঠিক আছে। পি ক্রস কিউ এর বিপরীত ভেক্টর হচ্ছে কিউ ক্রস পি, হ্যাঁ, একটা আরেকটার বিপরীত ভেক্টর। তো যেটা বলতেছিলাম যে যদি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে বলা হয়, আমরা এইভাবে বের করব। এরপরে এটাকে আমরা আয়ত একক ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্টের সূত্র ডিরাইভ করা হয়, সেটাতে আমরা আগামী ক্লাসে যাব। এখন তোমাদের কাজ হলো ডট প্রোডাক্ট পর্যন্ত আমি তোমাদেরকে আলোচনা করছি, স্কেলার প্রোডাক্ট পর্যন্ত। এখন তোমরা তোমাদের বইতে যে সমস্ত প্রশ্নমালার গাণিতিক সমস্যাগুলো আছে, তোমরা এখন একদম বইতে দেখলেই বুঝতে পারবা ক্রস চিহ্ন দিয়ে ভেক্টরের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর আগ পর্যন্ত যেসব অঙ্ক আছে, তোমরা সেই সমস্ত অঙ্কগুলো অবশ্যই চেষ্টা করে যদি তোমরা না পারো, আগামী ক্লাসে আমি ওই ধরনের অঙ্কের প্রবলেম সলভ করাবো এবং তারপরে আবার ক্রস প্রোডাক্টের বিস্তারিত আলোচনায় যাব, ঠিক আছে। আজকে ক্রস প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করলাম। এটা হলো যে ওই ডট প্রোডাক্ট, যেমন তুমি আজকে এটা প্রশ্ন করেই বসছো যে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল হয়, ভেক্টর গুণফল হয় কিনা। ভেক্টর গুণফলও হয়, এবং এতদিন তোমরা জেনে আসছো যে
2 × 3 বলতে যা বোঝায় 2 × 3 বলতেও তাই বোঝায়। হ্যাঁ, সংখ্যার ক্ষেত্রে 2.3 বলতে যা বোঝায় 2 × 3 বলতেও তাই বোঝায়। কিন্তু যদি আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে p.q বলতে আমরা বুঝবো pq cos আলফা, এবং এটা একটা স্কেলার। আর p × q বলতে আমরা বুঝবো pq sin আলফা, এবং এটা হচ্ছে একটা ভেক্টর যাকে আবার একটা একক ভেক্টর দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ আগামী শনিবারে আমাদের আবার ভেক্টরের ক্লাস হবে, তারপরে সোম বুধ আবার ম্যাথের ক্লাস হবে। ঠিক আছে, আগামী শনিবার আবার ভেক্টরের ক্লাসই হবে, সোম বুধ ম্যাথের ক্লাস হবে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।